আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রোম্যান্স। সমীরই প্রথমে কথাটা তুললে। তার মত, এই যে রোম্যান্স, প্রেম ওসব নভেলিয়ানা, কেবল নভেলেই ঘটে, বাস্তব জীবনে ওদের অস্তিত্ব নেই। তাতে সুধীরও যোগ দিল বলে মনে হলো। ক্রমে ক্রমে বাকি সবাই সমীরের মতোই মত দিল। তারপর ক্লাবের বেয়ারা চা দিয়ে গেল। চা খেতে খেতে আমাদের গল্পের ধারা শীঘ্রই এসে টেনিসে পৌঁছালো অন্য সব দিনের মতোই। ঘরের কোণে ব্রিজ টেবিলের আড়ালে রমেনবাবু এতক্ষণ আলো আর মুড়ি দিয়ে আরাম কেদারায় টান হয়ে শুয়েছিলেন। এতক্ষণ পর্যন্ত কোনো তর্কেই তিনি যোগ দেননি, বিশেষ কোনো কথাও বলেননি। চায়ের এক চুমুক খেয়েই একটু তাজা হয়ে নিয়ে বললেন, দেখো, তোমরা এতক্ষণ বকে যাচ্ছিলে, আমি শুনছিলাম। কথা কয়নি বটে, কিন্তু যখন কথাটি উঠেছে তখন বলি শোনো। রোম্যান্স আছে, এবং খুবই আছে। জীবনটাই তো একটা প্রকাণ্ড রোম্যান্সে। সে চোখে দেখে কজন, দেখবার চোখই বা কজনের। আচ্ছা, চাটা জুড়িয়ে যাচ্ছে, এসো খেয়ে নেওয়া যাক, তারপর বলি। রমেনবাবু আমাদের ক্লাবের নতুন মেম্বার, মাস চারেক হলো যোগ দিয়েছেন। তাকে একটু অদ্ভুত ধরনের লোক বলে আমাদের সকলেরই মনে হয়েছে। ব্রিজ, টেনিস, বলিয়ার্ড, দাবা কোনো খেলাতেই কোনোদিন তিনি যোগ দেননি। খুব বেশি মেশামেশি বা গল্প কখনো করতে দেখিনি। আপন মনে এসে বসেন, কাগজপত্র পড়েন, সন্ধ্যার আগেই উঠে চলে যান। কিন্তু লোকটির মধ্যে এমন একটা জিনিস আছে যাতে ক্লাবের সকলেই তাকে খুব পছন্দ করে। তিনি না এলে, কেন তিনি এলেন না, সে সম্বন্ধে আলোচনা হয়। এবং আর একটা জিনিস, যা আদৌ ক্ষুদ্র ব্যক্তিত্বের পরিচায়ক নয়, সেটা এই যে তিনি উঠে চলে গেলে তার পিছনে তার সম্বন্ধে মন্দ কথা কেউ কোনো দিনও বলতো না। ইতিমধ্যে চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। রমেনবাবু চা পান শেষ করে রুমালে মুখ মুছে গল্প শুরু করলেন। বছর কয়েক আগে আমি তখন একটা স্বদেশি ব্যাংকের শেয়ার বিক্রি ও প্রচারের কাজে ঢাকা যাই। সেই প্রথম ও অঞ্চলে যাওয়া। সময়টা শীতের শেষ হলেও কলকাতার ধারণায় আমি শীতের কাপড় সঙ্গে নিয়ে যাইনি বলে এক দফা পদ্মার স্টিমারে, তারপর ট্রেনে শীতে হি হি করে কাঁপতে কাঁপতে রাত 9:30-10টার সময় গিয়ে ঢাকায় পৌঁছালাম। আমাদের ব্যাংকের একজন ডিরেক্টর ঢাকা শহরের এক ভদ্রলোকের নামে একখানা পরিচয়পত্র দিয়েছিলেন। তিনি শহরের একজন বড় উকিল। নাম এখানে করবার আবশ্যক নেই, তারই বাসায় গিয়ে উঠব, এরকম কথা ছিল। আমি যখন সে বাড়ি গিয়ে পৌঁছালাম তখন রাত 10:30টার কম নয়, বেশ জ্যোৎস্না রাত। কম্পাউন্ডারের বাঁ হাতে ফুল বাগান, চাপড়িতে মাধবীলতা এঁকে বেঁকে উঠেছে। আলো আঁধারে পাতার আড়ালে বড় বড় ব্ল্যাক ফিন্স গোলাপ ফুটে রয়েছে। এসব গাড়িতে বসেই কৌতূহলের সঙ্গে চেয়ে চেয়ে দেখছিলাম। গাড়ি থামতেই একজন হিন্দুস্তানি দারোয়ান রুটি সেকা ফেলে গাড়ির কাছে এসে সেলাম করে দাঁড়ালো। তাকে জিজ্ঞেস করে জানলাম, উকিলবাবু কী কাজে কুমিল্লাতে গেছেন। আজ 3-4 দিন বাড়ি ছাড়া। কবে আসবেন তার ঠিক নেই। কসব্যানকে গাড়ি ফেরাতে বলেছি। ডাক বাংলোতেই অগত্যা উঠব। একটা ছেলে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। সঙ্গে সঙ্গে সেই দারোয়ানটিও এলো। সে যে ইতিমধ্যে কখন বাড়ির মধ্যে ঢুকেছিল আমি তা লক্ষ্য করিনি। ছেলেটি বললে, বাবা কাল সকালেই আসবেন। আপনি যাবেন না, শুনলে বাবা দুঃখ করবেন। রামদিন বাবুর জিনিসপত্র নামিয়ে নাও। সুতরাং রয়ে গেলাম। আহার ও শয়নের ব্যবস্থা সুন্দর হলো। সারাদিনের পরিশ্রমে শীঘ্রই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে বাইরের বারান্দায় বসে কাগজ পড়ছি, গৃহস্বামীর গাড়ি সদর গেট দিয়ে কম্পাউন্ডের মধ্যে ঢুকল। আজ সকালের ট্রেনেই উকিলবাবুর আসার কথা ছিল, তাই তার গাড়ি স্টেশনে গিয়েছিল তাকে আনতে। গৃহস্বামী গাড়ি থেকে আমায় দেখে নেমে আমার পরিচয় জানে খুব খুশি হলেন। নানাভাবে আপ্যায়িত করলেন। রাতে কোনো কষ্ট হয়েছে কিনা
সে কথা অন্তত 10 বার এমনভাবে জিজ্ঞাসা করলেন যে মনে হলো রাত্রে কষ্ট হয়নি বলে তাকে হতাশ করা হবে। একদিনের মধ্যে আমি যেন বাড়ির লোক হয়ে পড়লাম। রাতে আমার আহারের স্থান হলো বাড়ির মধ্যে দাওয়ায়। পরদিন সকালে আমার বাইরের ঘরে একটা 12-13 বছরের সুন্দরী মেয়ে চা ও খাবার নিয়ে এলো। বেশ টাগর টাগর চোখ, কালো চুলের রাশ পিঠের ওপর পড়েছে, মুখ দেখে বুদ্ধিমতী মনে হয়। চা ও খাবারের পাত্রটা টেবিলের ওপর রেখে সে চলে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি খুকি এই বাড়িতেই না? তোমার নাম কি? সে হেসে বললে, বিনা। তারপরে সে চলে গেল। পরের দিন সকালে সেই মেয়েটি আবার চা নিয়ে এলো। এদিন সে এত শীঘ্র চলে গেল না। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বুঝি স্কুলে পড়ো? সে বললে, আমি মিডফোর্ড গার্লস স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? এবারে 4th ক্লাসে উঠেছি, এই জানুয়ারি মাসে। কি বই পড়ো? কিছুক্ষণ ধরে আমাদের কথাবার্তার ধারা ওই পথ ধরেই বয়ে চলল। বিকালে সে আপনিই আবার এলো। আমার ঘরের চেয়ারটার হাতলের ওপরে বসলো। বলল, আপনি বুঝি বই লেখেন? কি করে জানলে বলো দেখি? আপনার নাম দেখেছি। আমাদের বাড়িতে মাসিক পত্র আসে, তাতে আছে। কই কোন মাসিক পত্র? আনো তো দেখি। বিনা 2-3খানা মাসিক পত্র নিয়ে এলো। একটাতে আমার বিদেশি ব্যাংক ও আমাদের কর্তব্য বলে একটা অর্থনৈতিক প্রবন্ধ বার হয়েছিল বটে। সেটা বিনা খানিকক্ষণ ধরে পড়ল। তারপর সেটা মুড়ে রেখে এ গল্প ও গল্প করতে লাগলো। আমি মুখে মুখে ট্রান্সলেশন জিজ্ঞাসা করলাম। সবগুলোর উত্তর দিল। ঢাকা মিউজিয়াম দেখতে যাবার ইচ্ছে ছিল। বিকালটায় কিন্তু বিনা অনেকক্ষণ ধরে বসে রইল। মিউজিয়াম দেখতে না যাওয়া হলেও কোনো ক্ষতি অনুভব করলাম না। শেষ রাত্রে কি জন্য ঘুম ভেঙে গিয়েছিল। কানে গেল বাড়ির মধ্যে মেয়েলি গলায় কে চেঁচিয়ে চেঁচিয়ে ইউক্লিডের জিওমেট্রি পড়ছে। 220 can drawn to a cycle from an external point and they are equal and always substant. ভারী আশ্চর্য লাগলো। বিনা নিশ্চয় নয়, কারণ 4th ক্লাসে জিওমেট্রি, ট্যানজেন্ট কোনো স্কুলেই পড়ানো হয় না। তাছাড়া সেটা বিনার গলাও নয়। ঘড়িতে দেখলাম রাত 4টে বাজছে। মনে মনে ইউক্লিডের অপূর্ব প্রভাবকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। এই শীতের রাত্রে 4টের সময় কার জ্ঞান পিপাসা এত প্রবল হয়ে উঠল তা জানবার ইচ্ছে হলো। সকালে বিনা চা নিয়ে আসতেই জিজ্ঞাসা করলাম, বিনা তুমি কি জিওমেট্রি পড়ছিলে বাড়ির মধ্যে? বিনা হেসে বললে, আমি না, ও দিদি। এইবার ম্যাট্রিক্স দেবে। সেই সামনের বুধবার থেকে এক্সাম বসবে কি না? আমি বললাম, কই তোমার দিদি ম্যাট্রিক্স দিচ্ছেন সে কথা তো শুনিনি। স্কুলের গাড়িতে তো তুমি একলা যাও দেখেছি। বিনা হেসে গড়িয়ে পড়ে আর কি। বললে, বাড়ি বেশ লোক তো আপনি। দিদি তো এলা হয়ে বাড়ি বসে পড়ছে। ও বুঝি আমার সঙ্গে রোজ রোজ স্কুলের গাড়িতে পড়তে যাবে? কথাটা বিনা ঠিকই বলেছে। তার হাসিটা নিতান্ত অসঙ্গত নয় বটে। সেদিন সকালে স্কুলের গাড়িটা যখন এসে লাগলো তখন আমি রোয়াকে পায়চারি করছিলাম। বিনাকে নামতে দেখলাম না, কিন্তু আর একটা মেয়ে নামলো। বয়স 15-16 হবে। অপূর্ব সুন্দরী। লাল পেড়ে সিল্কের জ্যাকেটের বাইরে নিটোল ভ্রু বাহু দুটি যেন হাতির দাঁতে কুঁদে তৈরি। একবার আমার দিকে চোখ ফিরিয়ে চেয়ে দেখে শান্ত গতিতে বাড়ির মধ্যে ঢুকলো। সন্ধ্যার একটু আগে বিনা এসে বললে, চা এখানে আনবো না বাইরে এসে খাবেন? পরে একটু থেমে বললে, দিদিকে আজ দেখেছেন না? আমি তখনও ঠিক বুঝতে পারিনি যে স্কুলের গাড়ির সেই মেয়েটাই বিনার দিদি। পূর্বেই বলেছি বিনা ভারী বুদ্ধিমতী মেয়ে।
সে আমার মুখ দেখে ব্যাপারটা বুঝে নিয়ে বললে, আজ বিকেলে স্কুলের গাড়ি থেকে যে নামলো তখন ওই তো দিদি। আমি তো আজ স্কুলেই যাইনি। দিদি ঋষি টানতে স্কুলে গিয়েছিল ওবেলা। পরে সে বললে, দিদি আমাকে জিজ্ঞেস করছিল বাইরের ঘরে ওই ভদ্রলোকটি কে রে। মনে মনে অভিমানে বড় ঘা লাগলো। বড় মানুষের মেয়ে বটে, সুন্দরীও বটে, কিন্তু আজ ৬-৭ দিন যে আমি তার বাপের বৈঠকখানার একখান চেয়ার টেবিলের মতো বাইরের ঘরের এক কোণে পড়ে আছি, এতদিনের মধ্যে হতভাগ্যের সম্বন্ধে সে সংবাদটুকুও কি তার কানগোচর হয়নি? ৩-২ কেটে গেল। এ কদিনে আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যথেষ্ট ঘোরাঘুরি করলুম। তাতে ঠিক সময়ে সানাহার্ত হয়ে উঠত না কোনোদিনই। সুতরাং বীণার সঙ্গে দেখা হওয়ার সময়ই হতো না। তৃতীয় দিন সকালে বার হয়ে সন্ধ্যার কিছু আগে ফিরে এলাম। বারান্দাতে বসে একটু বিশ্রাম করছি। অপ্রত্যাশিতভাবে বীণা ঘরে ঢুকে হাসি মুখে বললে, ঠাকুর দুবার, তারপর তুমি দুবার আপনাকে ডাকতে এসে ফিরে গিয়েছে। আপনার খিদে টেস্টটা কিছুই পায় না। কোথায় ছিলেন সারাদিনটা? আমি কৈফিয়ত দেবার আগেই সে বলে উঠল, মুখ হাত ধুয়ে ফেলুন, আপনার চা নিয়ে আসি। বাবা এখনো কাছারি থেকে ফেরেননি, গরম জল চড়ানোই আছে। অল্প পরেই সে চা নিয়ে এসে অভ্যস্তভাবে সামনের চেয়ারে হাতলটার ওপর বসে অনর্গল বকে যেতে লাগলো। সব কথার উত্তর পাওয়ার প্রত্যাশা সে রাখে না, আপনা আপনি বেশ বলে যেতে লাগলো। বললে, ভারী মজা হয়েছে। আমি আপনার একটা লেখা দিদিকে দেখিয়ে বললুম, পড়ে দেখো তো। দিদি পড়তে গিয়ে বুঝতে পারে না। দাঁড়ান, সেখানে আনি। আমার উত্তরের অপেক্ষা না করি সে বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু সেদিন আর সে বাইরের ঘরে দেখা দিল না। বিনার খামখেয়ালি ধরন আমার জানা ছিল, কাজেই এতে আমি কিছুমাত্র আশ্চর্য হলাম না। পরদিন সকালে সে এলো, হাতে একখানা বঙ্গবন্ধু। আমাকে দেখে বললে, এই নিন, দিন দেখি বুঝিয়ে। লাল পেন্সিলে দিদি দাগ দিয়ে দিয়েছে জায়গাটা। এই মাসের বঙ্গবন্ধুতে আমার যৌথ ব্যঙ্গ ও মধ্যবিত্তের কর্তব্য বলে একটি প্রবন্ধ বেরিয়েছিল। হাতে নিয়ে মনে মনে ভাবলাম, যদি ম্যাট্রিক ক্লাসের একটি মেয়েকেও তা লাগিয়ে না দিতে পারলাম, তবে অনবরত দিন 15 ধরে ইম্পিরিয়াল লাইব্রেরি যাতায়াত এবং নানান ইয়ারবুক নাড়াচড়া করবার সার্থকতা আর কি হলো। বীণা বিকেলে একখানা খাতা হাতে নিয়ে এসে বললে, চাটা খেয়ে নিন, নিয়ে দিদির এই ট্রান্সলেশনটা হয়েছে কিনা দেখে নিন তো। দিদি বললে আপনাকে দেখাতে। সেটা হাতে নিয়ে দেখলাম, বেশ গোটা গোটা মুক্তোর ছাদের লেখাটা বটে, কিন্তু ট্রান্সলেশনটা বিশেষ উঁচু দরের নয়। কাজেই যখন বীণা বললে, ধরুন 20 নাম্বার আছে, কত নম্বর দেবেন আপনি? তখন একটু আমতা আমতা করে বললাম, নম্বর? তা এই ধরো, অবশ্য বাংলাটা খুব শক্ত, তা ধরো এই 4 কি 5 দিতে পারি। মোটে? তবেই হয়েছে। দিদি তাহলে এবার ইংরেজিতে ফেল, ফেলতু ফেলু। কথাটা শেষ করেই সে মুখে হাতখানা চাপা দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি একটু অপ্রতিভ হয়ে বললাম, না না, ফেল কেন হবে? আর একটা সোজা দেখে করলেই। এটা বেজায় শক্ত কিনা। বিকেলে এসে বীণা বললে, দিদি বলে দিলে আপনাকে রোজ রোজ তার ট্রান্সলেশন দেখে দিতে হবে, পারবেন তো? খুব খুব, নিয়ে আসো না কাল থেকে, কেন দেখে দেবো না। সেদিন থেকে আমার কাজ হলো রোজ রোজ একগ্রাস করে ইংরেজি ও বানান ভুল সংশোধন করা। বেশ হাতের লেখাটা কিন্তু। খাতার শেষে গোটা গোটা ছাদে আমার নৈপথ্য পদবর্তিনী ছাত্রীটির নাম লেখা থাকে, প্রতিমা দেবী। কয়েকদিন খুব গুমোটের মধ্যে বিকেলের দিকে সেদিনে খুব বৃষ্টি হলো। উকিলবাবুর বাড়ির সামনে একটা বড় বট গাছে নতুন পাতা গজিয়েছে। বারান্দাতে বসে সেদিকে চেয়ে আমি আমার দেশের বাড়ির কথা ভাবছিলাম। কতদিন যায়নি, কাজের খাতিরে বিদেশে বিদেশে বেড়াতে হয়।
তবুও যখন নববর্ষ নামে বৃষ্টি সজল বাতাসে এখান থেকে ৩০০ মাইল দূরের সে গ্রামখানির ভিজে মাটির গন্ধ যেন হাসি আনে। মনে হয় ছোট ভাই অন্ত হয়তো এতক্ষণ আমাদের উঠোনের বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসিয়ে খেলা করছে। গোসাই কাকাদের বৈঠকখানাতে এতক্ষণ তাসের খুব মসজিদ বসেছে। তখন মন বড় খারাপ হয়ে যায়। ইচ্ছে হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাড়ি গিয়ে উঠি। উকিলবাবুর কয়েকদিন রক্তাধিক্য অসুখ হয় বাড়ির মধ্যেই ছিলেন, কাছারি যাননি। তিনি ঝড় বৃষ্টি থামবার পরে বারান্দাতে এসে আমার কাছে একটা আরাম কেদারায় বসে নানা গল্প করতে লাগলেন। বেশ অমায়িক স্বভাবের ভদ্রলোকটি। বললেন, কদিন আপনার খোঁজ খবর করতে পারেনি। কোনো অসুবিধা হয়নি তো আপনার? হ্যাঁ, দেখুন, বিনা বলেছিল আপনি প্রতিমার ট্রান্সলেশন রোজ দেখে নেন। কীরকম বুঝছেন, পাস টাস করবে? ইংরেজিটা তেমন জানে না। যদি কিছু না মনে করেন তবে আপনাকে একটু অনুরোধ করি, মেয়েটা কি একটু করে দেখবেন আপনার সময় মতো। শুধু ইংরেজিটা দেখে দিলেই। ওর মাস্টার ছিল, হঠাৎ মা মারা যাওয়াতে বেচারি জানুয়ারি মাসে বাড়ি চলে গেল, আর এলো না। বলা বাহুল্য, আমাকে এ বিষয়ে রাজি করাতে তার যতটা বাক্য ব্যয় করতে প্রয়োজন ছিল তিনি তার চেয়ে যেন একটু বেশি করলেন। তারপর ৩-২ কেটে গেল। প্রতিমা রোজ বিকেলে নয় দুপুরে খাতা নিয়ে এসে বসে, সঙ্গে থাকে বীণা। কোনো দিন সেও থাকে না। ধরনটি ওর ভারী মিষ্টি, অথচ ওর মধ্যে এমন একটা স্বাভাবিক গাম্ভীর্য আছে যা অবাধ পরিচয়ের পথে একটা সহজ ব্যবধানের সৃষ্টি করে। সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারখানাতে বসলো। ট্রান্সলেশন দেওয়ার পরে সে মুখ নিচু করে হেসে বললে, এ আমি পারবো না, এটা বদলে দিন। আমি বললাম, এমন আর শক্ত কি, করে দেখবে এখন সোজা। সে পুনরায় ঠিক সেইভাবে হেসে বললেন, না, আমি পারবো না, আপনি বদলে দিন। যে সুরে সে কথাটা বললে সেটা অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না। বদলে দিলাম বটে, কিন্তু ভাবলাম মেয়েটি একটু একরোখা ধরনের। পড়াশোনা শেষ করেই প্রতিমা খাতাপত্র উঠিয়ে নিয়ে চলে গেল। একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামলো। এই অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া ঠিক হবে না ভেবে চুপ করে বারান্দার আরাম কেদারাতে বসে আছি। পিছনে ধরকলার শব্দ। চেয়ে দেখি আগে বীণা, পিছনে প্রতিমা ঘরে ঢুকছে। প্রতিমার আগমন অনেকটাই অপ্রত্যাশিত, কারণ এক পড়াশোনার সময়টি ছাড়া প্রতিমা অন্য কোনো সময়ে আমার এখানে আসেনি কখনো। বীণা ঘরে ঢুকেই বললে, কেমন বৃষ্টি নেমেছে মাস্টার মশাই। এসো এসো, ভিজতে ভিজতে এলে যে। দিদি বললে আপনি একলাটি ঘরে বসে আছেন, চল গিয়ে প্রতিমা তার দিকে ভ্রুকুটি করে বললে, আমি? পূর্বেও ও কথাটি মনে হয়েছে, এখনো মনে হলো। প্রতিমা যে সুন্দরী, তার ব্লাউজের হাতার লাল সিল্কের পাড়ের সঙ্গে সুন্দর খাপখা শুভ্র বাহু দুটির নীলট গঠনের দিকে চেয়ে একথা মনে মনে অস্বীকার করতে পারলাম না। কিন্তু সকলের চেয়ে অদ্ভুত তার দুটি চোখ ও ভুরু দুটির একটা বিশেষ ভঙ্গিমা, যেটা কি তা ঠিক মুখে বোঝানো যায় না। অথচ যে ধরনের সৌন্দর্যে মনের মধ্যে একটা অব্যক্ত অভ্যাসের বেদনা সৃষ্টি করে, ওর মুখের সৌন্দর্যটা ঠিক সেই ধরনের। প্রতিমা বললে, একলা বসে থাকতে আপনার খুব ভালো লাগে না? বসে বসে লেখেন বুঝি? কি শক্ত লেখাই লিখেছেন। আচ্ছা, অত পার্সেন্টেজ, গ্লাভ, সায়েন্স রিপোর্ট কোথায় পেলেন? সব বুঝি আপনার মুখস্থ? মুখস্থ কি আর থাকে? ওসব লাইব্রেরিতে গিয়ে বই দেখে লেখা। অত মুখস্থ থাকলে এতটা সচল এয়ারবুক হয়ে উঠব যে। আচ্ছা, আপনার দেশ কোথায়? অনেক দূর, বর্ধমান জেলায়। তোমার জিওগ্রাফি আছে ম্যাট্রিকে? প্রতিমা মৃদু হেসে বললেন, জিওগ্রাফি না থাকলেও বর্ধমান জেলা জানি। বীণা বললে,
আমাদের ক্লাসে জিওগ্রাফিতে বর্ধমান জেলার কথা আছে। আচ্ছা, আপনাদের দেশে খুব ধান হয় আর খুব কয়লার খনি আছে না মাস্টারমশাই? কয়লার খনি নেই এমন নয়, তবে একটু পশ্চিম ঘেঁষে। প্রতিমা বললে, কয়লার খনি দেখেছেন আপনি? আচ্ছা, ও কি করে হয়? কয়লার খনির উৎপত্তির কথা সে পড়াতে স্বভাবতই অনেক কথা মনে পড়ল। পৃথিবীর আদিম জন্ম কথা, নেবুলা, স্তর বিভাগ, বিভিন্ন যুগ বিভাগ, সূর্য, প্রাণীর জন্মের ইতিহাস, জীবাত্মা ও অনুধালুপ্ত অতিকায় জীব দিকের বিবরণ ইত্যাদি। একদিকে প্রতিমার সৌন্দর্য, অন্যদিকে এসব মহিমাময়ী বৈজ্ঞানিক রোম্যান্স। কয়েকদিন পরে হঠাৎ আমি কলকাতার ফেরবার জরুরি তার পেলাম অফিস থেকে। পরদিন সকালে বিছানাপত্র বাঁধা ছাদা চলছে। বীণা এসে বললে, আপনার আজ যাওয়া হবে না। বেশ তো আপনি, ভরা অমাবস্যা মাথায় বুঝি বাড়ি থেকে বেরোতে আছে? দিদি বলে দিলে মাস্টার, এই রমেনবাবুকে বারণ করে আয়, কাল যাবেন এখন। খুলুন বিছানা, ধরব? সেদিন অমাবস্যা কাটাবার কথা ছিল না, সুতরাং বিছানাপত্র আবার খুলতে হলো। পরদিন সকালে এক কাণ্ড ঘটল। 10টার গাড়িতে আমি যাব, উকিল বাবু আমার সঙ্গে যাবেন। তার কি কাজে ফরিদপুরে। নারায়ণগঞ্জ থেকে এক স্টিমারই আমরা যাব। সকালে দুজনে একসঙ্গে মাঝের বারান্দাতে খেতে বসেছি। হঠাৎ উকিলবাবু প্রতিমার ওপর রেগে উঠলেন। আজকে রান্নাবান্নার ভার তারই ওপর বুঝি উকিলবাবু দিয়েছিল। সে একটু বেলায় আরম্ভ করিয়েছে ঠাকুরকে দিয়ে। এই তুচ্ছ বিষয় নিয়ে, বিশেষ করে আমি সেখানে একজন বাইরের লোক, আমার সামনে মেয়েকে এমন রূঢ় ও অপ্রীতিকর কথাবার্তা বললেন, যাতে করে আমি অন্তত সংকোচ বোধ করলাম। আমার দিকে চেয়ে তিনি বলতে লাগলেন, দেখলেন রমেন বাবু, আজকালকার মেয়েদের। আমি ওকে কাল রাত থেকে বলছি, সকালে আমরা যাব, সব যেন ঠিক থাকে। দেখছেন তো একবার কাণ্ড কারখানা। বলি, এটা কি ঝড় নাকি ছায়ে? এটা এর নাম ঝড়? না, আমি সত্যি বলছি রমেনবাবু, আমি আজকালকার ওসব বিবি সাজা পছন্দ করিনি একেবারেই। খুব হয়েছে পড়াশোনা, আর দরকার নেই, যথেষ্ট হয়েছে। আমার সামনে একথা হওয়াতে নৈপথ্য বর্তিনী প্রতিমা লজ্জায় অপমানে ভেঙে পড়তে চাইছিল। কেননা আমি সম্পূর্ণ বাইরের লোক। তিরস্কারের পর সে আর আমাদের সামনে পরিবেশন করতে বেরোলো না। অত্যন্ত ভারী মন নিয়ে নিজের ঘরটিতে ফিরে এলাম। একটু পরে বিনা চায়ের কাপে এক কাপ দুধ নিয়ে এসে বললে, দুধ মিজরি খেয়ে নিন। দুধ মিজরি? কেন বলো দেখি? আমাদের বাড়িতে নিয়ম আছে, বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবার সময় তাকে দুধ মিজরি খেতে দিতে হয়। ওপরের ঘরে বাবাকে দিয়ে এলাম, দিদি বলে দিল রমেনবাবুকে দিয়ে আয় বাইরের ঘরে। গত 3 দিন ধরে প্রতিমার সঙ্গে আমার দেখা হয়নি। আজ এই মাত্র এই যা খাবার সময় দেখা হয়েছিল, তাও অতি অল্পক্ষণের জন্য। যাবার সময়ও দেখা হলো না। শুধু বিনা বিছানাপত্র গাড়িতে ওঠাবার সময় কাছে কাছে ছিল। আমার মনে কয়েকদিন ধরে একটা সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, মীরা, আচ্ছা একটা কথা বলি, তোমার মাকে তো দেখতে পাইনি কোনোদিন। আমার মা 1 মাস হলো মামার বাড়ি গিয়েছেন ছোট মামার বিয়েতে। এই বুধবার আসবেন। আর দিদির মা নেই, দিদির ছোটবেলাতেই। প্রতিমা তোমার আপন বোন না? মীরা ঘাড় নেড়ে এসে বললে, বারে 8 দিন আছেন, তাও জানেন না বুঝি? আপনার মন থাকে কোথায়? একদিন তো আপনার সামনে একথা হয়ে গিয়েছে না? কবে পূর্বে একথা উপস্থিত হয়েছিল মনে না হলেও এতদিনের একটা খটকা আমার কাছে আজ পরিষ্কার হয়ে গেল। তাই বিনা ও প্রতিমার মুখের গড়নে এতখানি তফাৎ। কথাটা অনেকবার মনে হলেও ঠিক কিছু ধারণা করতে পারিনি এতদিন। অত্যন্ত অন্যমনস্কভাবে উকিলবাবুর সঙ্গে তার গাড়িতে উঠে বসলাম। আজ কয়েকদিনের তো জানাশোনা, কিন্তু চলে যাওয়ার সময় মনে হতে লাগলো প্রথমে এসেই অপরিচিত লোহার গেটের মধ্যে যখন আমার ঠিকা গাড়ি ঢুকেছিল,
সেদিন আজ অনেক দূর পিছনে পড়ে গিয়েছে। আজ এই বাড়ির প্রতিটি জিনিসটা, এই পাতাবাহারের গাছটা, বাইরের উঠোনের এই পুরনো ইদারাটা, সব যেন হঠাৎ বড় প্রিয় হয়ে উঠেছে। দেশে ফিরে অল্প কিছুদিন থাকবার পরই কয়েক মাস একরকম কেটে গেল। পূজার পরে কার্তিক মাসের প্রথমে হঠাৎ অফিসের হুকুম হলো আবার ঢাকা যাওয়া। ঢাকায় পৌঁছে কিন্তু বিনাদের বাড়িতে উঠতে পারা গেল না। বারবার অনাহূতভাবে ওদের ওখানে গিয়ে উঠলে তারাই বা কী মনে করবে। হয়তো এবার আমার সেখানে যাওয়াটা তারা পছন্দ নাও করতে পারে। তার চেয়ে বরং নিজের কাজকর্ম সেরে এমনি একদিন তাদের বাড়িতে গিয়ে সকলের সঙ্গে দেখাশোনা করে আসা যাবে এখন। দিন 15 ঢাকায় কাটিয়ে গেলেও বিনাদের বাড়ির রাস্তা পর্যন্ত মারালাম না ইচ্ছে করি। শেষ পর্যন্ত শুধু ভারত মাতা ব্যাংকের শেয়ার বিক্রি এবং কালু জমজম তোপের পুরাতত্ত্ব আলোচনা করে সময় কাটানো অসম্ভব ও একঘেয়ে হয়ে উঠল। একদিন বিকেলের দিকে ওদের বাড়িতে ছড়ি হাতে নিশ্চিত মনে বেড়াতে গেলাম। যেন এই পথেই কাজের খাতিরে যেতে যেতে একবার দেখতে আসা গেল কে কেমন আছে। গেটের মধ্যে ঢুকে চোখ পড়ল বাড়ির ওপরে ঘরের সব জানলা বন্ধ। উকিলবাবুর অফিস ঘরের সামনে রামধানিয়া বেয়ারাও টুলের ওপর বসে নেই। কি করা যায় বা কাকে ডাকবো ভাবছি এমন সময় উকিলবাবুর পুরনো খানসামা ছকু বাজার থেকে কিনে নিয়ে গেট দিয়ে বাড়িতে ঢুকতেই আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। বাবু আপনি? হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই বাবু কোথায়? আপনি শোনেননি, জানেন না কিছু? পরে সে একে একে যা বলে তা সংক্ষেপে বলছি। ভাদ্র মাসে উকিলবাবু রক্তাধিক্য রোগে হঠাৎ হার্টফেল করে মারা যান। তার ওপর বিপদ, বড় দিদিমণি পরীক্ষায় ফেল হন এবং তারপরই তার মাথা খারাপ হয়ে গিয়েছে। তিনি আছেন তার মামার বাড়িতে। বীণাকে নিয়ে তার মা নিজের বাপের বাড়ি চলে গিয়েছেন এবং সেইখানেই আছে। বর্তমানে এই বাড়িতে রঘু মিশির দারোয়ান, সে ছাড়া আর কেউ নেই। অন্য চাকর বাকরের জবাব হয়ে গিয়েছে। ডাক বাংলায় ফিরে সেদিন কোনো কাজে মন লাগে না। প্রতিমার কথা ভেবে আমার মন করুণায় পূর্ণ হয়ে গেল। ডাক বাংলার নির্জন বারান্দায় অন্ধকারটাও যেন অশ্রু সজল হয়ে উঠল ওর নানা ছোটোখাটো কথাবার্তার স্মৃতিতে। পরদিন সকালে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে ব্যাংকের শেয়ার বিক্রি কাজটা যে পরিমাণে হওয়া উচিত ছিল তা হয়নি। সকাল সন্ধ্যায় সব সময় মহা উৎসাহে ঘুরে ঘুরে অফিসের কাজ করে বেড়ায় আর কলকাতার অফিসে বড় বড় রিপোর্ট পাঠায়। দিন 5 পরে সেদিন সকালে স্নান করে বসে খবরের কাগজ পড়ছে এমন সময় ডাক বাংলোর বেহারা বললে, আপকা পাস এক আদমি আয়া হে। একটু পরেই দেখি উকিলবাবুর বাসার ছকু খানসামা বেহারার সঙ্গে ঘরে ঢুকছে। আমি আগ্রহ বললাম, কি মনে কর? ছকু বললে, 500 দিদিমণি বাড়ি এসেছেন মার সঙ্গে। আপনি সেদিন বাসায় গিয়েছিলেন শুনে আমায় বলে দিলেন ডাক বাংলায় গিয়ে দেখে আয় তিনি আছেন কি না। থাকলে আমাদের বাড়ি অবশ্যই আসতে বলবি। আমার নাম করে আজই বিকেলে যেতে বলে দিয়েছেন। আমি তাকে বলে দিলাম অফিসের কাজ ছেড়ে বিকেলের দিকে আমি নিশ্চয়ই যাব। বিকেলে যখন বিনোদের বাড়ি গেলাম তখন সন্ধ্যা হওয়ার খুব দেরি ছিল না। রাস্তার ধারে ধারে আলো জ্বলছে, মোড়ে মোড়ে ফেরিওয়ালা হেঁকে হেঁকে বিক্রি করছে। ওদের বাড়ি পৌঁছে বাড়ির মধ্যে খবর পাঠালাম। একটু পরে বিনা এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে মৃদুস্বরে জিজ্ঞাস করলে, আপনার শরীর ভালো আছে তো? এই তো একরকম, মন্দ নয়। তোমরা সব? বিনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল। কথাটা জিজ্ঞেস না করাই বোধহয় উচিত ছিল। সান্ত্বনা সূচক গোটা কতক মামুলি কথা বলে আনাড়ির মতো বসে রইলাম। কিন্তু এই জন্যেই আমি বিনাকে ভারী পছন্দ করি। এত অল্পক্ষণের মধ্যে সে নিজের দুর্বলতাটা সামলে নিলে যে তাকে আমি মনে মনে সাধারণ মেয়েদের যে উচ্চ আসনে স্থান না দিয়ে পারলাম না। চোখ মুছে নিয়ে বিনা বললে, আপনি উঠেছেন কোথায়? ডাক বাংলোয়? আচ্ছা, এইবার তো আমরা এসেছি, জিনিসপত্র নিয়ে কালকে সকালেই চলে আসুন। মিনার কথাটা এমন হুকুমের সুরে উঠল যে হঠাৎ তার প্রতিবাদ করা সম্ভবপর নয়।
অন্য কথা তুলে সেটা চাপা দেওয়ার ভাবে নানা অনাবশ্যকীয় কথা ওঠালাম, যেন প্রধানত সেইগুলি জানবার আগ্রহে আমি এতটা পথ হেঁটে এসেছি। শেষে বললাম, প্রতিমা কোথায়? এই প্রশ্নটা অনেকবার মুখে এলো, এতক্ষণের মধ্যে কি জানি কেন একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারলাম না। মিনা বললে, দিদি এখানে সারেনি, বড় মামাবাবুর সঙ্গে করে চুনার নিয়ে গেছেন, সেইখানেই আছে। কেবল আপন মনে বসে কি ভাবে এ ছাড়া তার আর কোনো খারাপ লক্ষণ নেই। কিন্তু খায় দায় না, শুতেও চায় না, বেড়াতে যেতেও চায় না, কেবল রাত দিন বসে বসে ভাবছে, এই তার রোগ। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়েছে। পরীক্ষায় পাশ না করেই বোধহয় এমন হয়। মিনা বললে, শুধু পরীক্ষায় পাশ নয়, সে অনেক কথা আপনাকে বলতে। আর কি, আপনি ঘরের লোক। দিদি পরীক্ষা দেওয়ার পর বাবা তার এক সম্বন্ধ ঠিক করলেন, চাট গায়ের উকিল, হাতে পয়সা আছে, কিন্তু তেজপক্ষের বর, বয়স 40-এর ওপরে। দিদি সব শুনেছিল, কিন্তু কিছু বলেনি। মা কত বোঝালেন, কিন্তু বাবা ইদানিং কেমন হয়েছিল জানি নে। দিদিকে একেবারে যেন বিষ নজরে দেখতেন। দিদির কোনো দোষ ছিল না। সে যে মাস্টারি দরখাস্ত করেছিল, সে শুধু অপমানের জ্বালায় জ্বলে জ্বলে আর থাকতে না পেরে তারপর বিনা আমায় বসতে বলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল, এবং কিছুক্ষণের পরে পুরোনো দিনের মতো নিজের হাতে চা ও ঝিয়ের হাতে জল খাওয়ারের রেকাবি আর জলের গ্লাস নিয়ে ঘরের টেবিলে রেখে বললে, আসুন দেখি, খেয়ে দেখুন তো চাটা। তবে কি আর আপনার ডাকবাংলোর বাবুর্চির মতো হয়েছে? বিনা আগেকার চেয়েও সুশ্রী ও মাথায় বড় হয়ে উঠেছে, তবে ও ধরনগুলো ঠিক আছে, আগের মতোই, বদলায়নি। বেশ লাগে ওকে। ওঠবার পর মীনা বললে, কিন্তু আপনি কাল সকালেই আসবেন তো? আমি মাকে বলছি, আপনি না এলে ভারী রাগ করবে, বলে দিচ্ছি। কাল রঘু মিশিরকে সকালে ডাক বাংলোয় পাঠিয়ে দেবে এখন। আমি তাকে বুঝিয়ে বললাম, এখনকার অফিসের কাজ শেষ হয়ে এসেছে, বেশি দিন আর ঢাকায় থাকতে পারবো না, অল্প দিনের মধ্যেই কলকাতা যেতে হবে, বরং এরপর যখন আসবো ইত্যাদি। মীনা কিন্তু কিছুতেই শুনলে না। তার মনেও বেশি কষ্ট দিতে পারলাম না, রাজি হয়ে গেলাম। তারপর ডাক বাংলায় ফেরবার পথে সেদিন একটা সত্য আমার কাছে বেশ পরিস্ফুট হয়ে উঠল। হঠাৎ বিনারা আমার বড় আপন হয়ে উঠেছে। এত অল্প দিনেই যে উপকরণের গাঁথুনি পাকা ও শক্ত হয়ে উঠেছে, ওদের দিক থেকে অন্তত তার কোনো কার্পণ্যতা ছিল না। মানুষের সঙ্গে মানুষের এরকম সহজ সম্পর্ক আদান প্রদান যে জীবনের কত বড় সম্পদ, তা অনেক স্থলে আমরা বুঝিনি বলেই সকল সম্বন্ধকে ছোট করে দেখতে শিখেছি। মেয়েরা এটা কেমন সুন্দরভাবে পারে। ওদের চরিত্রাগত সেবা প্রবৃত্তি ও মুগ্ধ মনের সৌন্দর্য জগৎকে যে কত দিক থেকে মঙ্গল ও কল্যাণে ভরে রেখেছে, তার বাস্তবতা সেদিন নির্জন ডাকবাংলোতে বারান্দায় বসে মনে প্রাণে অনুভব করলাম। ডাকবাংলায় ফিরে দেখি আমার এক পুরনো বন্ধু আমার জন্য অপেক্ষা করছেন। তিনি দালাল, নারায়ণগঞ্জে কাজে এসেছেন এবং সেখানেই আছেন। তার নামে তার একটা মানি অর্ডার এসেছে, কিন্তু সেখানকার পোস্টমাস্টার তাকে চেনেন না। তাকে শনাক্ত করবার কেউ সেখানে নেই বলে টাকা দিচ্ছেন না। এদিকে তার হাতেও এক পয়সা নেই। এখন কি করা যায়? খুব ভোরের ট্রেনে বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হলাম। যাওয়ার সময় চৌকিদারকে বলে গেলাম, কেউ এসে খোঁজ করলে বলতে যে জরুরি কাজে নারায়ণগঞ্জে চলে গিয়েছি, আজই ফিরব। নারায়ণগঞ্জে কাটল দিন দুই। মহা হাঙ্গামা। পোস্টমাস্টার আমাকেও চেনেন না, টাকা কিছুতেই পাওয়া যাবে না। দু একজন যাদের সঙ্গে পূর্বে পরিচয় ছিল, তারা টাকা কড়ি হাঙ্গামা শুনে পিছিয়ে গেলেন। অনেক কষ্টে শেষে কাজ মিটল। ডাক বাংলোয় ফিরে অফিসে চিঠি পেলাম, বিশেষ দরকারে কুমিল্লা যেতে হবে। চিঠি এসে দুদিন পরে আছে, আগেই যাওয়া উচিত ছিল, বিলম্বে কার্যক্ষতি হওয়ার সম্ভাবনা। ডাক বাংলার চারপাশে বললে রঘু মিস্ত্রি দুদিন এসে ফিরে গিয়েছে। এদিকে দিনের সময় সংক্ষেপ। ফেরবার পথই মীনার সঙ্গে দেখা করা ঠিক করলাম। কুমিল্লা থেকে যেতে হলো
চাটগাঁ, সেখান থেকে স্টিমারে বরিশাল, সেখান থেকে কলকাতা। তারপরই ফাল্গুন মাসে আমার ছোট্ট বোনের বিবাহ উপলক্ষে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি। ছোট্ট বোনের বিবাহ শেষ হয়ে যাবার অল্পদিন পরই মা পড়লেন অসুখে এবং মাসখানেক ভোগবার পর চৈত্র মাসের মাঝামাঝি সেরে উঠলেন। কিন্তু চেঞ্জে যাওয়ার দরকার হলো। অফিসে আরও 1 মাস ছুটির দরখাস্ত করাতে তারা ছুটি তো দিলই না, বরং লিখলে শীঘ্রে কাজে যোগ না দিলে অন্য লোক বহাল করবে। চাকরিতেও ইস্তফা দিতে এক লম্বা পত্র লিখলাম সেখানে। তাই এতদিন পরে ভেবে দেখি জীবনের গতি অপূর্ব অদ্ভুত। এর চেয়ে বড় রোম্যান্সের সন্ধান কেউ দিতে পারে না। মীনাকে যখন বলে আসি পরদিন সকালে তার ওখানে যাব, এমন কি আর মন প্রফুল্ল রাখবার জন্য তাকে কী সব বই পড়াবো তা পর্যন্ত ভাবতে ভাবতে এসেছিলাম। তখন কে জানতো মীনার সঙ্গে দেখা তো আর হবেই না, আমার ঢাকা যাওয়ার পথও একেবারে বন্ধ হয়ে যাবে। তারপর কয়েক বছর কেটে গেল। আইন পাস করে আলিপুর কোর্টে বেরোতে আরম্ভ করলাম। ভবঘুরের জীবন ক্রমে পিছনে পড়ে গেল। মাত্র নির্জন অবসর মুহূর্তে বার লাইব্রেরি কক্ষে মক্কেলহীন দুপুরবেলায় মাঝে মাঝে এসব দিনের কথা মনে পড়ে। তখন যেন স্বপ্নের মতো ঠেকে। এইসব স্মৃতিতেই জীবন মধুময় হয়ে ওঠে। জীবনের কুঞ্জ মনে এরাই গায়ক পাখি। ফুল ফুলে সকাল দুপুরের সঙ্গে সুর মেলানো অনন্তমুখী সঙ্গীত এদেরই নির্ভীত নিরান্তরাল থেকে শোনা যায়। বিবাহের অনুরোধে বাড়িতে তিষ্ঠারও দায়। জ্যাঠামশাই ভবানীপুরে কোথায় বিবাহের সম্বন্ধ ঠিক করে পাত্রী দেখে এসে খুব প্রশংসা করলেন। জ্যাঠামশাইয়ের অনুরোধে তাদের বাসা থেকে রওনা হয়ে বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে একদিন মেয়ে দেখতে গেলাম। বেলতলা রোডে একতলা ছোট্ট বাড়ি। বাড়ির সামনে ছোট্ট একটা কম্পাউন্ডার। গেটের অপরকার লোহার জালতিতে থোকা থোকা মাধবীলতার গুচ্ছ। আমরা গিয়ে বৈঠকখানায় বসবার অল্পক্ষণ পরে মেয়েটিকে আনা হলো। তার মুখের দিকে চেয়েই আমি চমকে উঠলাম। বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বীণা? কিন্তু এ কোন বীণা? 4 বছর আগে সে চাঞ্চল্য বালিকা নয়, অনিন্দ্য সুন্দরী, ধীরা, সংযতা তরুণী। মেয়ের মামা পরিচয় দিলেন। মেয়েটি বেতনে ফার্স্ট ইয়ারে পড়ে। ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। পড়াশোনাও বেশ ভালো। বাপ ঢাকার উকিল ছিলেন, মারা গিয়েছেন। মীনা চোখ নিচু করেছিল, আমার দিকে চায়নি। সে বোধহয় জানেও না যে আমি পাত্র। বাড়ির বাইরে বার হয়ে বন্ধুরা আমাকে ভাগ্যবান বললেন। ওরকম পাত্রী অদৃষ্টে জোটে ইত্যাদি। কাউকে কোনো কথা বললাম না। শুভদৃষ্টির সময় কাপড় ঢাকা দিয়ে দেওয়া হলো না। এমন দুজন দুজনের দিকে চেয়ে দেখলাম। মীনার মুখের অবস্থা ফটোগ্রাফ নেওয়ার যোগ্য হয়েছিল। অনেক রাত্রে বাসরে সে শাসনের সুরে বললে, আপনি তো আচ্ছা, তলে তলে বুঝি এইসব কুমতলব ছিল? আমি উত্তর দিলাম, আমি বুঝি জানি? মেয়ে দেখবার দিন তো আমি জানলাম। আগে জানতে পারলে তুমি বোধহয় এতে রাজি হতেন না, না? মীনা রেগে ঘাড় ঘুরিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমার দিকে না চেয়েই বললে, কোথায় ছিলেন এতদিন নিরুদ্দেশ হয়ে? আর এলেন না কেন সেবারে? সংক্ষেপে কৈফিয়ত দেওয়ার পর আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, প্রতিমাকে দেখছি না, সে কি এখানে আসেনি আজ? এবার বীণা আমার মুখের দিকে চাইল, চেয়ে চুপ করে রইল। তারপর সংঘাত সুরে বললে, জানেন না দিদি নেই? সেইবার মাঘ মাসে মারা যায়। মাথা তার ভালো হয়নি। আপনার নাম বড় করত, আমার কাছে কতদিন বলেছে। আজ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রোম্যান্স। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে।